তোমরা যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাবা তখন দেখবে একটা পরীক্ষা আছে, আমরা এটাকে বলি স্পটিং পরীক্ষা। খুব দ্রুত সময়ে পরীক্ষাটা দিতে হয়। ডায়াগ্রামও থাকতে পারে অথবা কাগজের বড় একটা বোর্ডের মধ্যে আঁকা ছবি থাকতে পারে। কি থাকবে? মাইটোসিস কোষ বিভাজনের দশা। কি কি দশা থাকে বেশি? মেটাফেজ আর অ্যানাফেজ। আজকের এই অ্যানাফেজ নিয়ে আমাদের পড়া যে অংশটা তুমি তত্ত্বীয়তে, এমসিকিউয়ে, এমনকি প্র্যাকটিক্যাল পরীক্ষাতে পর্যন্ত পাবা। তো চলো আমরা সেই অ্যানাফেজ দশা নিয়ে আলোচনা করি। অ্যানা হলো গতি। দেখবো অনেক ট্রান্সপোর্টের মধ্যে, অনেক বাসের মধ্যে দেখবা নাম লেখা আছে অ্যানা মানে গতি। তাহলে আজকের এই অ্যানাফেজ মানে হইতেছে গতি দশা। এখানে কার গতি হয়? ক্রোমোসোমের গতি হয়। তাহলে ক্রোমোসোমের গতি প্রাপ্ত হয় মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায়? সে দশাটি আলোচনা করো, তাহলে বুঝবা কি আসছে পরীক্ষাতে, এই অ্যানাফেজ। তাহলে চলো আমরা দেখি অ্যানাফেজ পর্যায়ে কি কি ঘটনা ঘটে। নাম্বার 1, ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়ে অপত্য ক্রোমোসোমে পরিণত হয়। দেখো এই যে একটা ক্রোমোসোম থেকে ভাঙ্গা আমরা দেখতেছি দুইটা ক্রোমোসোম সৃষ্টি হয়েছে। ক্রোমোসোম তার সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়ে দুটি অপত্য ক্রোমোসোম সৃষ্টি করে। নাম্বার 2, অপত্য ক্রোমোসোমে এক বিকর্ষণ বল দেখা যায়। এতে করে তারা বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে ধাবিত হতে থাকে। তাহলে দেখো একটা ক্রোমোসোম থেকে যে দুইটা ক্রোমোসোম অপত্য ক্রোমোসোম সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে একটা রহস্যময় বিকর্ষণ বল সৃষ্টি হয়। তাহলে দেখতেছি আমরা ক্রোমোসোমের মধ্যে, অপত্য ক্রোমোসোমের মধ্যে একটা বিকর্ষণ বল জনিত কারণে গতি সৃষ্টি হয়, যে গতির কারণে তারা বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে ধাবিত হতে থাকে। 3 নম্বর পয়েন্ট, এই ধাবনের সময় সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী। দেখো এই যে সেন্ট্রোমিয়ারটা আমরা দেখতেছি কোথায় আছে? অগ্রগামী। আর দুই পাশে দুইটা বাহু হইতেছে তার অনুগামী, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে মুখ করে, বাহুগুলো পিছনের দিকে থেকে তারা একটা গতি তৈরি করে, মেরুর দিকে যাত্রার একটা গতি তৈরি করে। তাহলে যাত্রাকালে বা ধাবনকালে সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী আর বাহুগুলো হয় তার অনুগামী। পরের পয়েন্ট নাম্বার 4, ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারের অবস্থানের দরুন ইংরেজি VLJI ইত্যাদি রূপ ধারণ করে। অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা কোথায় আছে এবং তার বাহুগুলো কেমন। সেন্ট্রোমিয়ার মাঝামাঝি থাকলে বাহুগুলো সমান হবে, ফলে কি আকৃতি দেখা যাবে? ভি আকৃতির। এটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। যদি সেন্ট্রোমিয়ার মধ্যবর্তী স্থান থেকে সামান্য দূরে থাকে, ফলে ক্রোমোসোমটা কি আকৃতি দেখা যাবে? তখন আমরা দেখবো এল এর মতো দেখা যাবে, যেখানে আমরা অনেকটা এল এর মতো দেখতেছি, তখন তাকে আমরা বলি সাবমেটাসেন্ট্রিক, উপমধ্যকেন্দ্রিক। যদি আমরা দেখি সেন্ট্রোমিয়ারটা একদম মধ্যবর্তী স্থান থেকে বেশ দূরে আছে, ফলে বাহুগুলো বেশ অসমান এবং দেখতে দেখো যে ইংরেজি যে অক্ষরের মতো রূপ ধারণ করেছে, তখন তাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক, উপপ্রান্তকেন্দ্রিক। এবং যদি সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে থাকে, যদি আমরা এখানে কোনো চিত্রে দেখতেছি না এরকম, সেন্ট্রোমিয়ার যদি একদম প্রান্তে থাকে, ফলে এক প্রান্তে কোনো বাহুই থাকবে না, দেখতে ইংরেজি আয়ের মতো দেখা যাবে, তখন তাকে আমরা বলি টেলোসেন্ট্রিক, প্রান্তকেন্দ্রিক। তাহলে পয়েন্ট এটাই, সেন্ট্রোমিয়ারের অবস্থানের দরুন ক্রোমোজোম ইংরেজি VLJI ইত্যাদি রূপ ধারণ করে। সর্বশেষ 5 নম্বর পয়েন্ট, সেন্ট্রোমিয়ার একদম প্রান্তে চলে গেলে, সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম প্রান্তে চলে গেলে এই দশার সমাপ্তি ঘটে। তাহলে চলো এই পয়েন্টগুলো আমরা লিখে লিখে আর একটু বিস্তারিতভাবে জানি। স্নেহের শিক্ষার্থীরা, চলো আবার দেখি এখানে কি ঘটনাগুলো ঘটেছে। প্রথম, ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়ে অপত্য ক্রোমোসোমে পরিণত হয়। তাহলে একটা ক্রোমোসোম থেকেই কিন্তু বিভাজিত হয়ে, আমরা দেখলাম যে এখানে বিভাজিত হয়ে এই দুইটা ক্রোমোসোম সৃষ্টি হয়েছে। 2 নম্বর, অপত্য ক্রোমোসোমে এক বিকর্ষণ বলের কারণে তারা বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে ধাবিত হতে থাকে। অর্থাৎ তারা তো ছিল সবই এই বিষুবীয় অঞ্চল বরাবর, আমরা দেখতেছি আস্তে আস্তে তারা মেরুর দিকে, মেরু অভিমুখী যাত্রা করতেছে, বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে ধাবিত হয়। এই ধাবনকালে
বা যাত্রাকালে সেন্ট্রোমিয়ারটা সবসময় থাকে সামনের দিকে মুখ করা, আর বাহুগুলো ওই সেন্ট্রোমিয়ারকে লক্ষ্য করে পিছনে পিছনে আসতে থাকে। অর্থাৎ সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী আর বাহুগুলো হয় তার অনুগামী। এভাবে বলে কথাটা অনেক সুন্দর হয়। ক্রোমোসোম সেন্ট্রোমিয়ারের অবস্থানের দরুন, এখানে চিত্রে খেয়াল করো, আমরা সেন্ট্রোমিয়ার ক্রোমোসোমে এক এক জায়গায় এক একটা দেখতেছি। এখানে আমরা সেন্ট্রোমিয়ার দেখতেছি মাঝামাঝি জায়গায়, এখানে মাঝামাঝি স্থান থেকে সেন্ট্রোমিয়ার একটু দূরে, এখানে মাঝামাঝি স্থান থেকে বেশ দূরে, ফলে ইংরেজি VLJ ইত্যাদি রূপ ধারণ করে। শেষে আমরা দেখলাম ক্রোমোসোমটা যখন আস্তে আস্তে আরো মেরুর দিকে চলে যাবে, একদম প্রান্তে, মেরুর প্রান্তে চলে যাবে, তখন এই দশার সমাপ্তি ঘটবে। আর এই দশার পরেই ক্রোমোসোমগুলা লম্বায় বড় হতে থাকবে, দৈর্ঘ্যে বাড়তে থাকবে। প্রাণী কোষের ক্ষেত্রে মোটামুটি একই রকমের একটা চিত্র, অর্থাৎ এখানেও সেম একই ঘটনা ঘটেছে। অপত্য ক্রোমোসোমে পরিণত হয়েছে, বিকর্ষণ বল সৃষ্টি হয়েছে, যাত্রাকালে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুগুলো তার অনুগামী, VLJ ইত্যাদি রূপ ধারণ করে। অ্যাস্টারশ্মির বিচ্ছুরণ এই দশাতেও দেখা যায়। তাহলে এই ছিল অ্যানাফেজ দশা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা পরবর্তীতে তার পরের দশা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।